নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন মোদী, তোলপাড় সংসদ ভবন। এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছু হটল নির্বাচন কমিশন। আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু আগ্রহ নেই রাজনৈতিক দল ও আবাসনগুলির, তাই এই পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা ও গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে অসম্পূর্ণ কাজ থমকে। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। অবিলম্বে কাজ শুরুর দিন ঘোষণার নির্দেশ। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আপোষ নয়, বার্তা পরিবহন মন্ত্রীর। প্রতি বছর পুলকারে সিএফ স্কুল বাসের মতো পুলকারেও রাখতে হবে অ্যাটেন্ডেন্ট। একগুচ্ছ নির্দেশিকা জারির পথে পরিবহন দপ্তর। মুর্শিদাবাদে বেলেডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির অনুদান ছড়ালো 3 কোটির অঙ্ক। দানের বাক্সে লাখ টাকার সোনাও। ইট যোগান দিতে হিমশিম খাচ্ছে আশেপাশের ইট ভাটাগুলো। এখনো চলছে টাকা গোনার কাজ। উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা, 3 শিশু মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। পুলকার পরিষেবার আমূল সংস্কারে উদ্যোগী হল তারা। সম্প্রতি এই সংক্রান্ত একটি বৈঠকে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত গৃহীত হয়। তবে পরিবহন দপ্তরের এই উদ্যোগকে মুখ রক্ষার চেষ্টা বলে সমালোচনা করছেন পুলকারে যাতায়াত করা ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। কোথাও টোটো, কোথাও ম্যাজিক গাড়ি, কোথাও ম্যাক্সি ক্যাব, কোথাও আবার ওমনি ভ্যান। পড়ুয়াদের স্কুলে আনা নেওয়ার জন্য রাজ্য জুড়ে বেআইনিভাবে ব্যবহার হচ্ছে এইসব গাড়ি। কোথাও কোথাও তো কাটাইয়ে যাওয়া গাড়িও বেআইনিভাবে পুলকার হিসেবে ভাড়া খাটাচ্ছে। আর তাতেই প্রশ্নের মুখে পড়ছে পড়ুয়াদের নিরাপত্তা। এবার স্কুল পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হচ্ছে পরিবহন দপ্তর। সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ, স্কুল শিক্ষা ও পরিবহন দপ্তরের আধিকারিকের মধ্যে একটি বৈঠক হয়। ছিলেন প্রত্যেক জেলার সুপারভাইজার, আরটিওরাও। সেখানেই পুলকার সংগঠনগুলিকে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত গাড়িতেই স্কুলে পড়ুয়া আনা নেওয়া করা হচ্ছে। তবে বহু ক্ষেত্রেই দেখা যায় সেই গাড়িগুলো রাস্তায় চলার অযোগ্য। সিএফ ফেল, ইন্স্যুরেন্স ফেল। তাই আগামী দিনে পড়ুয়া বহনকারী সমস্ত গাড়িকেই প্রতি বছর সিএফ করানোর কথা ভাবছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার কথা, লজ্জরে গাড়িতে পড়ুয়াদের বহন করা যাবে না। ব্যক্তিগত গাড়িকে 3 মাসের মধ্যে বাণিজ্যিক করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে। এছাড়াও স্কুল বাস ও পুলকার সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী বলেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ নয়। আমরা পুলকার সংগঠনগুলিকে সতর্ক করেছি। গাড়ির ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে। যেমন গাড়িই হোক, প্রতি বছর সেগুলো সিএফ করানোর কথা ভাবা হচ্ছে। এদিনের বৈঠকে বেআইনি সিএফ ফেল গাড়ি বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন হতে বলা হয়েছে। বাচ্চাদের স্কুল গাড়ি ঠিক করার আগে তার কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখে নিতে বলা হয়েছে। গাড়ির চালকদের নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স সব বিষয় তথ্য রাখতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। তাছাড়া পুলকার মালিকদের বলা হয়েছে স্কুল বাস ও পুলকারে একজন অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট রং করা গাড়ির সামনে অন স্কুল ডিউটি লিখে বোর্ড ব্যবহার, অগ্নি নির্বাপক যন্ত্র, VLTD লাগানো সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের প্রতিও কিছু পরামর্শ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে। গাড়ির তালিকা নির্দিষ্ট রাখা, পরিবহন ব্যবস্থাপনার জন্য একজন আধিকারিক নিয়োগ, ট্রাফিক আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে বলা হয়েছে। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, সমস্ত নিয়ম মেনেই আমরা গাড়ি চালাই। প্রশাসনের উচিত বেআইনি পুলকার বন্ধ করা। এছাড়াও এদিন টোটো নিয়েও বৈঠক হয়। সেখানে প্রত্যেক জেলাকেই টোটো রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ থমকে থাকায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ থমকে থাকায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। আশ্বাস দেওয়ার পরেও কেন সময় মতো চিংড়িঘাটা মেট্রোর ট্রাফিক ব্লক করা গেল না?
তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। অবিলম্বে নতুন তারিখ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। নিউ গড়িয়া থেকে মেট্রো চেপে এখন বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে। প্রায় গোটা প্রকল্প শেষ হলেও মাত্র 366 মিটার অংশে কাজ অসম্পূর্ণ রয়ে যাওয়ায় নতুন লাইনে সম্প্রসারণ আটকে রয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এই বিষয়কে কেন্দ্র করে শুনানির শেষে আদালত জনগণের স্বার্থের কথা ভেবে সব পক্ষকে আলোচনায় বসার নির্দেশ দেয়। সেই নির্দেশ মতোই বৈঠকও হয় রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে। নভেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না মেলায় কাজ শুরু করা যায়নি। বিষয়টি নিয়ে আবারও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছিল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। সেই সংক্রান্ত আবেদনের ভিত্তিতে লিখিত বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। লিখিত বক্তব্য জমা পড়ার পর সোমবার বিষয়টি নিয়ে শুনানি হয়। সেই শুনানিতে রাজ্যের ভূমিকায় বিরক্ত প্রকাশ করে আদালত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বলে, সব পক্ষের মধ্যে বৈঠক হওয়ার পর আপনারা কথা দিলেন, ট্রাফিক নিয়ন্ত্রণের দিনক্ষণও জানালেন, তারপরেও সেটা কার্যকর হলো না। এই প্রকল্প শেষ হলে সেটা রাজ্যের মানুষেরই সুবিধা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণের কথা বলার পরেও এখনো নতুন কারণ দেখাচ্ছেন। কেন চিংড়িঘাটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তার যুক্তি দিতে গিয়ে রাজ্যের এজি আদালত জানান, যে জায়গায় ব্লক করা হবে সেই অংশে অ্যাম্বুলেন্স যাতায়াতের সমস্যা হবে। রাজ্যের যুক্তি শুনে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি বলেন, এখন যে সমস্যার কথা বলছেন সেটা কি এতদিনে বুঝতে পারলেন? নিশ্চয়ই তা নয়। যে কোনো সময়ই এই সমস্যা হবে, তা বলে কি এমন একটা প্রকল্প আটকে থাকবে? তারপরে ভারপ্রাপ্ত বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন আগামী বৃহস্পতিবার নতুন তারিখ জানাতে হবে আদালতকে। রাজ্যের নতুন কোনো যুক্তি আদালত শুনবে না। আগে ওই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। হুমায়ুনের বাবরির অনুদানের অঙ্ক ছাড়ালো 3 কোটি। এখনো পড়ে আছে বাক্স। দান করা হয়েছে লাখ টাকা সোনাও। জানা যাচ্ছে অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হবে। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করেন। তারপর থেকেই মসজিদ নির্মাণের জন্য দিক দিক থেকে আসতে শুরু করে অনুদান। হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ। সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়ায় 3 কোটির ঘর। বাবরি মসজিদের অনুদানের জন্য 11টি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবির। অল্প সময়ের মধ্যেই সবকটি ভরে গেছে। এছাড়া অনলাইনেও দূর দূরান্ত থেকে অনুদানের টাকা আসছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র। দান বাক্সে 500 টাকার নোট থেকে শুরু করে খুচরো সবই পাওয়া যাচ্ছে। অনেকেই দান করেছেন সোনা, যার বাজার মূল্য লাখে পৌঁছেছে। কেউ কেউ আবার মসজিদ নির্মাণের জন্য ইট, বালি, পাথর দান করছেন। আর সেই কারণেই কদিন ধরে বেলডাঙ্গা রেজিনগরে ইটের ভাটায় ইটের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মালিকরা। প্রয়োজনে এসেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেক গ্রাহককে। ইটভাটার মালিকরা জানিয়েছেন 6 তারিখে প্রায় 1.5 লক্ষ টাকার ইট বিক্রি হয়। রবিবার ও সোমবার আরও কয়েক লাখ টাকা বিক্রি হয়েছে। এগুলোর মূলত দানের জন্যই কেনা হচ্ছে বলে অনুমান মালিক পক্ষের। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। তার আগে দল বিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করে তৃণমূল। শনিবার সভাস্থল থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে অনুদানের আর্জি জানিয়েছিলেন তিনি। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় টাকা গোনা। সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারও চলে এই কাজ। হুমায়ুনের কথায় মানুষ মুক্ত হস্তে দান করছেন। হুমায়ুন ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে, অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগোর বিপর্যয় থেকে শিক্ষা। 13,989 পাইলট নিয়োগ 6 বিমান সংস্থার। পাইলট নিয়োগের বিষয়টি সোমবার সংসদে জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল। এদিকে মঙ্গলবার সকালেও বাতিল হয়েছে অন্তত 200 উড়ান।
ইন্ডিগোর বিমান বিভ্রাটের নেপথ্যে পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ায় ডিজিসি এর নয়া নিয়ম। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর যে প্রসঙ্গ আলোচনা শুরু হয়েছিল সর্বস্তরে, কর্মী সংখ্যা না বাড়ালে যা কখনোই সম্ভব নয়। শেষ পর্যন্ত শুভবুদ্ধি উৎপন্ন হলো বিমান সংস্থাগুলির। ইন্ডিগোর নুন আনতে পান্তা ফুরার হাল থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি প্রায় 14,000 পাইলট নিয়োগ করল 6টি বিমান সংস্থা। পাইলট নিয়োগের বিষয়টি সোমবার সংসদে জানিয়েছিলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল। অন্যদিকে মঙ্গলবার সকালে বাতিল হয়েছে অন্তত 20টি উড়ান। সোমবার রাজ্যের বিধানসভায় প্রতিমন্ত্রী মুরলীধর জানান 6টি বিমান সংস্থা 13,989 জন পাইলটকে নিয়োগ করেছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যথাক্রমে 6,350 এবং 1,592 জনকে নিয়োগ করা হয়েছে। আকাশ এয়ারে 466 জন এবং স্পাইজেটে 385 জনকে পাইলট নিয়োগ করা হয়েছে। অন্যদিকে সরকার পরিচালিত এয়ারলাইন্সে এয়ারে নিয়োগ করা হয়েছে 111 জন পাইলটকে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সরকারি নিয়ম মেনে পরিণত হওয়া ইন্ডিগো 5,085 জন পাইলট নিয়োগ করেছে। অন্যদিকে বিপর্যয়ের অষ্টম দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 200টির বেশি উড়ান বাতিল ছিল ইন্ডিগোর। প্রসঙ্গত, সোমবার রাত পর্যন্ত যাত্রীদের 4,500 মালপত্র এবং টিকিটের ভাড়া বাবদ 827 কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি যাত্রীদের টাকাও শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে বলে খবর জানানো হয়েছে বিমান সংস্থার তরফে। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতীয় রেলে। সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রকে বার্তা দিল অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন অর্থাৎ AILRSA। তাদের দাবি, পাইলটের কাজের চাপ কমাতে সরকার যে নিয়ম লাগু করেছে সেই একই নিয়ম রেলের ক্ষেত্রেও লাগু হোক। ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতীয় রেলে। সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রকে বার্তা দিল অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। তাদের দাবি, পাইলটদের কাজের চাপ কমাতে সরকার যে নিয়ম লাগু করেছে সেই একই নিয়ম রেলের ক্ষেত্রেও লাগু হোক। কারণ রেলের লোকো পাইলটরাও একই সমস্যায় জর্জরিত। তাদের ক্লান্তি রেল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সরকার পদক্ষেপ না করলে রেলওয়েতেও ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় রেলের লোকো পাইলটে বিরাট শূন্যপদ ও শ্রম আইন সংস্কারে বিলম্বের কারণে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন লোকো পাইলটরা। এই পরিস্থিতির মাঝে কেন্দ্রের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হলো লোকো পাইলটদের তরফে, যেখানে জানানো হয়েছে অতিরিক্ত কাজের চাপ ইন্ডিগোর মতো গোটা রেল ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। বিমান চালকদের কাজের সময় নির্ধারণে সরকার কড়া পদক্ষেপ নিলেও রেলের ক্ষেত্রে দ্বিচারিতা করা হচ্ছে। সংগঠনের অভিযোগ, সরকারের বিরুদ্ধে কর্মীরা আন্দোলন করলে জনস্বার্থ বা জরুরি পরিষেবা আইনকে হাতিয়ার করে দরকার আন্দোলন দমন করে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অথচ দশকের পর দশক ধরে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে লোকো পাইলটদের কাজের সময় নির্ধারণ করা হচ্ছে। রেল দফতরের কাছে সংগঠনের স্পষ্ট দাবি, FRMS ভিত্তিক কর্মঘণ্টা ব্যবস্থা চালু করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ 6 ঘন্টার ডিউটি, নির্দিষ্ট বিশ্রামের সময়সূচি, প্রতিটি শিফটের পর অন্তত 16 ঘন্টা বিশ্রাম ও দৈনিক বিশ্রামের পাশাপাশি সাপ্তাহিক ছুটির ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। শুধু তাই নয়, তাদের দাবি, লোকো পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম 52 ঘন্টা থেকে কমিয়ে 48 ঘন্টা করা হয়েছে। তার মধ্যেই আবার জুড়ে দেওয়া হচ্ছে 16 ঘন্টা দৈনিক বিশ্রাম। 2010 সালে এই সিদ্ধান্তে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্ণাটক হাইকোর্ট, তবে পরিস্থিতি আজও বদলায়নি। পাশাপাশি সংগঠনের দাবি, অবিলম্বে সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না করে সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে এবং রেলে ইন্ডিগোর মতো অচলাবস্থা তৈরি হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইন্ডিগোতে ব্যাপক অচলাবস্থা ও হাজার হাজার যাত্রীর সমস্যার নেপথ্যে ছিল কেন্দ্রের নয়া নিয়ম। গত নভেম্বর থেকে কার্যকর হয় সংশোধিত ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন ও ফ্যাটিগ রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে পাইলটদের কাজের সময় ও ছুটির সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। এর জেরে ব্যাপক কর্মী সংকটে অচল হয়ে পড়ে দেশের বিমান ব্যবস্থা। অন্যদিকে রেলের ক্ষেত্রেও পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। রিপোর্ট বলছে, রেলে লোকো পাইলটের সংখ্যা হওয়া উচিত 1.47 লক্ষ, কিন্তু বাস্তবে তা রয়েছে 1.15 লক্ষ, অর্থাৎ 30,000 পদ এখনো খালি। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে।
দেশের 7টি রাজ্য যে পরিমাণ কর কেন্দ্রকে দেয় তার কম সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ফেরত দেয় দিল্লি সরকার। রাজ্যসভায় কেন্দ্রের পেশ করা পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে এক জনপ্রিয় সংবাদ মাধ্যম। আবার বেশ কয়েকটি রাজ্য যারা তুলনায় কম কর দিয়ে কেন্দ্রের কাছ থেকে অধিক পরিমাণ প্রাপ্য আদায় করছে বলেও দাবি। দেশের 7টি রাজ্য যে পরিমাণ কর কেন্দ্রকে দেয় তার কম সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ফেরত দেয় দিল্লি সরকার। রাজ্যসভায় কেন্দ্রের পাশ করা পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে এক জনপ্রিয় সংবাদ মাধ্যম। আবার এমনও বেশ কয়েকটি রাজ্য আছে যারা তুলনায় কম কর দিয়ে কেন্দ্রের কাছ থেকে অধিক পরিমাণ প্রাপ্য আদায় করছে। সম্প্রতি নির্মলা সীতারামনের অর্থমন্ত্রক রাজ্যসভায় যে পরিসংখ্যান পেশ করেছে তাতে দেখা যাচ্ছে গত 5টি অর্থবর্ষে অর্থাৎ 2020-21 থেকে 2024-25 পর্যন্ত কেন্দ্র বিভিন্ন রাজ্য থেকে মোট যত পরিমাণ কর আদায় করেছে তার 4.6% গিয়েছে উত্তরপ্রদেশ থেকে। কিন্তু এই সময়ের মধ্যে প্রাপ্য হিসেবে মোট সংগৃহীত করের 15.8% উত্তরপ্রদেশকে ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। একইভাবে তুলনায় কম কর দিয়ে কেন্দ্রের কাছ থেকে তুলনায় বেশি অর্থ পেয়েছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানও। বেশি কর দিয়ে কম অর্থ পাওয়ার নিরিখে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত 5টি অর্থবর্ষে কেন্দ্রের তরফে সংগৃহীত করের পরিমাণে রাজ্যের অবদান 36.1%। কিন্তু এই সময়ের মধ্যে কেন্দ্রীয় কর কাঠামো অনুযায়ী কেন্দ্র তাদের ফিরিয়ে দিয়েছে ওই করের 6.65% টাকা। বেশি কর দিয়ে কম অর্থ পাওয়ার তালিকায় রয়েছে হরিয়ানা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটও। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজা মুন্ডে জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব মেনে রাজ্যগুলিকে করের একাংশ ফিরিয়ে দেয় কেন্দ্র। একটি রাজ্যের জনসংখ্যা, আয়তন, জনবিন্যাসের প্রকৃতি, কেন্দ্রীয় কোষাগারে সংশ্লিষ্ট রাজ্যের অবদান সহ 6টি মানদণ্ড খতিয়ে দেখে কোন রাজ্যের প্রাপ্য নির্ধারণ করে কেন্দ্র। তবে পঙ্কজা জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাবে কেন্দ্রীয় কোষাগারে রাজ্যের অবদানের বিষয়টি সংযুক্ত ছিল না। কেন্দ্র কর হিসেবে একটি রাজ্য থেকে কত টাকা পাবে আর কত টাকা ফেরত দেবে আগামী 5টি অর্থবর্ষে এর জন্য তা নির্ধারণ করেছে ষোড়শ অর্থ কমিশন। গত মাসে কমিশন তার প্রস্তাব কেন্দ্রকে জমা দিয়েছে। 2026 সালের 1 এপ্রিল রাজ্যগুলির নতুন প্রাপ্য হার কার্যকর হওয়ার কথা। সেক্ষেত্রে রাজ্যগুলির কর প্রদানের অঙ্ক মাথায় রেখেই অর্থ ফেরত দেওয়ার পরিমাণ নির্ধারণ করতে পারে কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন আবর্জনা নেওয়ার কাজ করেন পুরসভার কর্মীরা, কিন্তু তারপরও কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না শহরকে। অন্যরকম ভাবনা চিন্তা শুরু করলো ভদ্রেশ্বর পুরসভা। 1 কেজি বর্জ্য প্লাস্টিক কুড়িয়ে এনে দিলেই বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিন থেকে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন আবর্জনা নেয়ার কাজ করেন পুরসভার কর্মীরা। তা সত্ত্বেও প্লাস্টিকের বিষ থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না শহরকে। এই কারণে এবার অন্যরকম চিন্তাভাবনা শুরু করল ভদ্রেশ্বরের পুরসভা। 1 কেজি বজ্র প্লাস্টিক কুড়িয়ে এনে দিলেই বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিন থেকে। ভাবা মাত্রই কাজও শুরু হয়ে গেল। ভদ্রেশ্বরের জুট মিল কলোনি সহ বিভিন্ন বস্তি এলাকা রয়েছে। তাছাড়াও বহু মানুষ রাস্তাঘাট ও বাড়ির আশেপাশে যত্রতত্র প্লাস্টিক ফেলে দেয়। তাই শহরকে প্লাস্টিক মুক্ত করা এখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অনেক আগে থেকেই সামাজিক মাধ্যমে ও শহরের সর্বত্র ব্যানার দিয়ে প্রচার চলেছে। তাতে বিশেষ ফল না মেলায় এবার খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহের অভিযান শুরু হলো। 1 কেজি বজ্র প্লাস্টিক আনতে পারলে মিলছে 2টি খাবারের কুপন। 2 কেজি বজ্র প্লাস্টিক আনলে 5টি খাবারের কুপন দেওয়া হচ্ছে। ভদ্রেশ্বর পালবাগানে পুরসভার লজে মা ক্যান্টিন থেকে এই খাবার সরবরাহ করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান জানান, এমনিতে প্রায় 300 জনকে খাবার দেওয়া হয় মা ক্যান্টিন থেকে। কেউ 500 গ্রাম প্লাস্টিক আনলে পাবেন 1টি খাবারের কুপন। 1 কেজি আনলে 2টো ও 2 কেজি আনলে 5টা খাবারের কুপন দেওয়া হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরের মানুষ। মা ক্যান্টিন প্লাস্টিকের বিনিময়ে খাবার আনতে আসা অনেকেই বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা যারা 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে খাবার পেয়ে থাকি, তারা রাস্তাঘাটে পড়ে থাকা প্লাস্টিক জমা দিয়ে খাবার পেতে পারি।
আর একটু চেষ্টা করলে 1 কেজি বা 2 কেজি প্লাস্টিক জোগাড় করা যেতেই পারে। এটা প্রত্যেকের করণীয়। রাস্তা বা ড্রেনে প্লাস্টিক না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় জমা করা। সেই প্লাস্টিক 2-3 দিন অন্তর মা ক্যান্টিনে আনলেই বিনা পয়সায় খাবার পাওয়া যাবে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। ভদ্রেশ্বরের পুরসভার চেয়ারম্যান জানান, গত 3 বছর ধরে মা ক্যান্টিন চলে আসছে। গৃহহীন ও ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। ভদ্রেশ্বর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুরসভার নিজস্ব লোক আছে। তাছাড়াও বজ্র প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবারের কুপন দেওয়া হচ্ছে। মা ক্যান্টিনে 5 টাকার বিনিময়ে ডিম ভাত ও সোয়াবিনের তরকারি দেওয়া হয়। সেই 5 টাকা যারা দিতে পারছেন না, তাদের জন্য পুরসভার তরফে এই স্কিম চালু করা হয়েছে। এতে 2 তরফেরই লাভ হচ্ছে। তিনি আরও জানান, প্রত্যেকের বাড়িতে বা আশেপাশে অনেক প্লাস্টিক পড়ে থাকে। সেই 500 বজ্র প্লাস্টিক দিলেই একটি করে খাবারের কুপন দেওয়া হবে। ভদ্রেশ্বর শহর ও সমাজের জন্য কিছুটা শ্রম দিয়ে বিনামূল্যে এই খাবার পেতে পারেন তারা। জীবিকা অর্জনের জন্য অনেক কিছুই করতে হয়। সমাজ পরিষ্কার রাখতে এটুকু প্লাস্টিক তো জোগাড় করাই যায়। শহর পরিষ্কার রাখা সকলেরই কর্তব্য। হাই নিউজ নেটওয়ার্ক। টলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। বিয়ের পিড়িতে বসতে চলেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। কবে বিয়ে, কোথায় বসবে বিয়ের আসর, তাও নাকি ঠিক করে ফেলেছেন দুজনেই। টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। নতুন সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন পদ্মার পাখি। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে। রিসেপশনের পরিকল্পনাও সারা। এবার পালা শুধু 4 হাত এক হওয়ার। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী বছরে 23শে জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজি প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে 25শে জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেকেই যে মধুমিতা দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বুঝে না সে বোঝে না ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। পরিবর্তন, লাভ আজকাল পরশু, চিনি, দিলখুশ, সূর্য, কুলের আচারের মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে। অল্প বয়সেই অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। 2019 সালে সকলকে অবাক করে দিয়ে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এদিকে প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন মধুমিতা। বেশ খানিকটা বিরতির পর ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের মাধ্যমে ফেরেন ছোট পর্দায়। তবে কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে উকি দেয় তার নতুন প্রেম। সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন অভিনেত্রী। 2024 সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি এই অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি জায়গায়। সোশ্যাল মিডিয়ায় উকি দিলেই জুটির ক্যামেরাবন্দি রোমান্টিক সমস্ত মুহূর্ত দেখা যায়। এবার পালা ঘর বাঁধার। কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।